জাফর সিদ্দিকী স্বস্তির নিঃশ্বাস নিয়ে বলে, তোমাকে থানাতে যেতে হবে না। ঠিক আছে, আমি তাহলে এখন আসি স্যার। একটু বসো, আমার আরো কিছু বলার আছে। জাফর সিদ্দিকী চেয়ার থেকে উঠে কিছুক্ষণ অস্থিরভাবে পায়চারি করে, তারপর এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে নিজের চোখ মুখ শক্ত করে দৃঢ় গলায় বলেন, আমার মা জোহরা সিদ্দিকী এবং আমার স্ত্রী আফরা সিদ্দিকী মৃত্যুর জন্য অর্ক দায়ী। জাফর সিদ্দিকীর কথায় নির্জনা ভ্রু কুটি করলেও সে কিঞ্চিত মাত্রা বিচলিত হয়ে পড়েনি। জীবনে এত কিছু দেখেছে আর সহ্য করেছে যে এখন সব জটিল খোলসাই তার কাছে সাধারণ মনে হয়। তবুও সে বলে, আমি আপনার কথা বুঝতে পারছি না স্যার। জাফর সিদ্দিকী একটু থেমে আবার বলেন, তোমাকে সবটা খুলে বলছি, তাহলে বুঝতে পারবে। আমার মা জোহরা সিদ্দিকী আশরাকে পছন্দ করতে এই বাড়িতে বউ করে নিয়ে আসে। পর 2 বছর গ্যাপে আমার 3 সন্তান জন্ম নিল। আশরা তার সবটুকু দিয়ে এই সংসার সাজিয়েছিল। রাজনীতি উঠতি ক্যারিয়ারের চাপে ওকে সময় দিতে না পারলেও আমাদের সংসার ভালোবাসার কমতি ছিল না। আশরাদের গ্রামের রীতি ছিল আম কাঁঠালের সময় মেয়ে আর মেয়ের জামাইকে দাওয়াত করে খাওয়ানো হয়। আমি প্রথম 2-3 বছর গেলেও পরে আর যেতে পারিনি। সেই বছর একইভাবে দাওয়াত এলে সিদ্ধান্ত হলো আমার মা আশরা 3 বাচ্চা সহ যাবে। কিন্তু অর্ণবার আশ্রী ছিল আমার ভক্ত, তারা ওর সাথে যেতে রাজি হলো না। তবে অর্ক বরাবর মা মেওটা থাকায় সে সাথে গেল। আমার এখনো স্পষ্ট মনে আছে। এর 2 দিন পর আমার পার্টি অফিসে ফোন এলো আশরাদের গ্রাম থেকে, জলদি সেখানে যেতে, কারণ আশরা আমার মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি সব ছেড়ে বাচ্চা দুটো নিয়ে রওনা হই। গ্রামটা শহর থেকে অদূরে আর রাস্তার অবস্থাও খারাপ থাকায় পৌঁছাতে সন্ধ্যা নামে। আমি আর বাচ্চা দুটো যখন সেখানে পৌঁছালাম, দেখি 3টে লাশ পরপর বারান্দায় সাজানো। একটা আমার মায়ের, একটা আমার শ্বশুরের, আর একটা অর্ণবের মায়ের। আমার মাথা নষ্ট হয়ে যায়। আমার শালক আর শাশুড়ি মারফতের কাছে জানতে পারি রাতে তাদের বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতির এক পর্যায়ে অর্ক ভয় পেয়ে চিৎকার শুরু করায় ডাকাত দল তাকে চুপ করতে গুলি করে। কিন্তু আমার মা আর আশরা অর্ককে বাঁচাতে গিয়ে গুলিবদ্ধ হয়ে মারা যায়। অর্ক চোখের সামনে মা আর দাদির হত্যা দেখে আরো বেশি চিৎকার শুরু করলে তারা অর্ককে আঘাত করে, এতে সে জ্ঞান হারায়। অন্যদিকে আমার শ্বশুর নিজের মেয়ে আর নাতির এমন করুণ অবস্থা দেখে প্রতিবাদ করতে গেলে তাকেও গুলি করে, হত্যা করে ডাকাত দল। আমি তাদের কোনো কথা বিশ্বাস করিনি। আমার মনে হতে লাগলো আমার শালক আর শ্বশুরই এর জন্য দায়ী। অর্কের সাথে দেখা করতে চাইলাম, কিন্তু তারা জানালো অর্ক হাসপাতালে ভর্তি, এখনো জ্ঞান ফিরেনি। মা বউয়ের লাশ আর অজ্ঞান ছেলেকে নিয়ে সেই দিন ঢাকাতে ফিরে এলাম। শত চিকিৎসার পরেও অর্কর জ্ঞান ফিরে আসেনি। ডাক্তার জানায় মাথায় আঘাত আর রক্তক্ষরণের জন্য সে কোমায় চলে গেছে। অর্ণবার আরশিকে নিয়ে আমার নতুন সংগ্রাম শুরু হলো। যেহেতু শ্বশুরবাড়ির সবাই ওপর আমার সন্দেহ ছিল, তাই আমি কাউকে আমার বাড়িতে অ্যালাউ করিনি। দিনরাত ভেবেছি একবার অর্কর জ্ঞান ফিরে এলে সব পর্দা ফাঁস হয়ে যাবে। আমার অপেক্ষার অবসান ঘটে। 6 মাস পর অর্ক কোমা থেকে বের হয়ে আসে, কিন্তু ডাক্তার জানায় সে শক আছে, তার স্মৃতিশক্তি ফিরতে সময় লাগবে। কিছুদিন পর অর্ক আমাদের সবাইকে মোটামুটি চিনতে পারে, যদি ধীরে ধীরে সেদিনের কিছু মনে, কিন্তু তার মস্তিষ্কে সবসময় স্মৃতি
অবছায়া হয়ে থাকে। তবে এই অবছায়ার মধ্যেই সে একটা কথা স্পষ্ট মনে করতে পারে যে সে তার মা আর দাদিকে বাঁচাতে গিয়ে গুলি খেয়েছে। আমি বুঝতে পারিনি নিজের শাশুড়ি আর শালককে ভুল বুঝেছি। তাদের কাছে মাপ চাই। আমার এখানে আসতে বলি, কিন্তু তারা আসে না। খানিকটা অভিমান করেই বলে, যে বাড়িতে মেয়ে নেই সেখানে গিয়ে কি লাভ। তবে বাচ্চাদের জন্য চিরকাল নানির বাড়ির দরজা খোলা। একটু বলে জাফর সিদ্দিকী থেমে যায়। তাকে থেমে থাকতে দেখে নির্জনা প্রশ্ন করে, এরপর কি হলো? অর্করই বা এমন অবস্থা কি করে হলো? অর্ণবার আরশি অর্ককে তাদের মায়ের মৃত্যুর জন্য দায়ী ভাবতে থাকে। অর্ক তাদের কাছে যেতে চাইলে, তাদের সাথে খেলতে চাইলে, কিন্তু ওরা দুজন তার সাথে বাজে ব্যবহার করত। মায়ের খুনি বলে তাড়িয়ে দিত। একজন কিশোর, অন্যজন শিশু। আমি অথৈ সাগরে পড়ে গেলাম। কাউকে বুঝাতে পারছিলাম না যে যা হয়েছে তাতে অর্কর কোনো দোষ নেই। আমার হাসি, খুন, ছেলেমেয়েরা হাসতে ভুলে যায়। তারা অর্ক থেকে দূরে থাকতে শুরু করে। এরই মধ্যে প্রক্সির কিছু আত্মীয় স্বজন আর প্রতিবেশী অর্ণবকে অর্কর বিরুদ্ধে আরো কিছু বেশি খেপিয়ে দেয়, যার ফলে অর্ণব তাকে আমার আড়ালে মারধর করা শুরু করে। এসব কিছুর কারণে অর্ক ভাবতে থাকে সে নিজেই তার মা আর দাদিকে খুন করেছে। ভালো হওয়ার বদলে আমার ছেলেটা দিন দিন খারাপ হতে থাকে। একসময় বুঝতে পারি সেও মানসিক রোগী হয়ে গেছে। দেশে চিকিৎসার কোনো সলিউশন দিতে না পারায় বাধ্য হয়ে আমি তাকে চিকিৎসার জন্য বাহিরে পাঠাই। 3 বছর পর সেখানকার ডাক্তাররা জানায় তার ভালো হওয়ার কোনো সম্ভাবনাই নেই, কেননা তার ব্রেন 11 বছর বয়সেই আটকে গেছে। তাই বাধ্য হয়ে তাকে দেশে নিয়ে আসি। ততদিনে অর্ণব আর আরশি নিজের ভুল বুঝতে পেরেছে। তারা অর্কর সাথে মিশতে চেয়েছে, কিন্তু অর্কই তাদের সাথে কোনো কথা বলতো না, বরং তাদের মারতে যেত। এর মাঝে একদিন অর্কের পাগলামি অনেক বেশি বেড়ে যায়, যার ফলে শিকল দিয়ে আটকে রাখা হয়। 10 বছর পর ছেলেটা শিকলে বন্দী ছিল। এবার নির্জনা প্রশ্ন করে, এই 10 বছরে আপনারা ওনার চিকিৎসার ব্যবস্থা করেননি? করেছে, কিন্তু কোনো ডাক্তাররাই 2 দিনের বেশি বাড়িতে টিকাতে পারত না। আমি তো কবে হাল ছেড়ে দিয়েছিলাম। তখনই আমাদের জীবনে ফেরেশতা হয়ে আসে ডক্টর প্রতি। বছর খানেক আগে আমার এক পরিচিত ডাক্তার অর্ক চিকিৎসার জন্য তার প্রিয় ছাত্রী ডক্টর প্রতি নামে সাজেস্ট করে। আমি ডক্টর প্রতিকে নিয়ে আসি। সম্পূর্ণ ভালো না হলেও আমার ছেলে সেকুল জীবন থেকে মুক্তি পায়। সবার সাথে কথা বলতে শুরু করে। আরশির সাথেও তো তার এখন বেশ ভালো সম্পর্ক। আমি জানি এই বিয়েটা দিয়ে আমি তোমার জীবন নষ্ট করেছি, কিন্তু তবুও একটা অনুরোধ ছিল। বলুন। আমি জানি ডাক্তাররা বলেছে যে অর্ক আর ভালো হবে না, কিন্তু ডাক্তার প্রতি আসার পর থেকে আমি মিরাক্কেলে বিশ্বাস করা শুরু করেছি। আমার বিশ্বাস সে একদিন ভালো হয়ে যাবে। তাই আমার ছেলেটার সাথে খারাপ ব্যবহার করো না। সে যদি কোনো ভুল বা দুষ্টমিও করে তবে একটু মানিয়ে নিও। জাফর সিদ্দিকী আবার বলে, নির্জনা, জি বলুন। আমি বাবা, তাই একজন মায়ের মতো নিজের সন্তানের সাথে মিশতে পারি, তাদের সুখ দুঃখ ভাগ করতে পারি না, কিন্তু এর মানে এই না যে আমি তাদের ভালোবাসি না। আসলে আমি ভালোবাসাটা প্রকাশ করতে পারি না। আমি জানি, বুঝতে পারি আমার 3 সন্তানের কেউই ভালো নেই, কিন্তু তাদের সাথে এই নিয়ে কথা বলার সাহস হয় না, কেননা এর জন্য কোনো না কোনো আমিই দায়ী। তাদের মা মারা যাওয়ার পর আমি তাদের যথেষ্ট সময় দিতে পারিনি,
কাজের লোকে হাতে তাদের সব ছেড়ে দিয়েছি। আজ দেখো, আমার ক্যারিয়ারে আমি একজন সফল রাজনীতিবিদ হলেও পিতা হিসেবে আমি ব্যর্থ। অর্কের অতীত সম্পর্কে জানিয়েছেন সেটা ঠিক আছে, কিন্তু নির্জনা বুঝতে পারছে না জাফর সিদ্দিকী তাকে কেন এসব কথা বলছে। সে কোন প্রশ্ন করার আগেই তিনি নিজেই বললেন, আমার এ বাড়িতে অর্থবিত্তের কমতি না থাকলেও মায়া, মমতা, স্নেহ বড়ই অভাব। যদি পারো বাড়িটাকে আপন করে নিও, বাড়ির সদস্যদের ভালোবাসো। জাফর সিদ্দিকীকে এই মুহূর্তে নির্জনার কাছে আর নির্দয় স্বার্থলোভী মন্ত্রী মনে হচ্ছে না, বরং এক অসহায় পিতা বলে মনে হচ্ছে, যিনি কিনা তার সামনে নিজের সন্তানদের সুখের আর্জি করেছেন। অন্য সময় হলে নির্জনা মুখের উপর না করে দিত, কিন্তু আজ জাফর সিদ্দিকী উপর তার দয়া হলো, কারণ আজকে নির্জনা তার মধ্যে নিজের বাবাকে দেখতে পাচ্ছে। তার বাবাও একদিন রুহান খন্দকারের কাছে এইভাবে নিজের মেয়ের সুখ শান্তি ভিক্ষা চেয়েছিলেন, কিন্তু তার বদলে শুধু মৃত্যু পেয়েছেন। তাই সে নিজের বাবার মতো আরেক বাবাকে আশাহত হতে দিলেন না। নির্জনা সে জাফর সিদ্দিকীকে আশ্বস্ত করলো, স্যার, আমি যথাসাধ্য চেষ্টা করব। আমার বন্ধুত্বে যদি আপনার ছেলে ভালো হয়ে ওঠে তাহলে তার সাথে আমি বন্ধুত্ব করার চেষ্টা করব। আর বাকি রইল এই বাড়িকে আপন করার কথা, সেটা আপনারা আমাকে বলে দিতে হবে না, কারণ মেয়েরা নিজের স্বামীর বাড়িকে আপন করার ক্ষমতা নিয়েই জন্মায়। আশি আর অর্ক দৌড়াদৌড়ি করে ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে পড়ে। তখন মেয়ের দরজায় এসে বাইরে থেকেই জানিয়ে যায় খাবার দেওয়া হয়েছে। অর্ণব সবার জন্য অপেক্ষা করছে। আশি হাঁপাতে হাঁপাতে বলে, আমি যেতে পারবো না, এই বান্ধবটার জন্য দৌড়ে দৌড়ে আমার কাহিল হয়ে গেছি। অর্ক একইভাবে হাঁপাতে হাঁপাতে বলে, আমারও একই অবস্থা। মানে কি বলবো, একটা মোটা মানুষ যে এভাবে দৌড়াতে পারে তা আমার জানা ছিল না। বলা বাহুল্য, আদরে মেয়ে হওয়ায় আশি ছোট থেকেই একটু গোলগাল, তবে তার কোনো হরমোনাল কিংবা অন্য কোনো স্বাস্থ্যগত সমস্যা নেই। সে খেতে ভালোবাসে, তাই খেয়ে দিয়েই মোটা। কিন্তু ওই যে কথায় বলে না, কানাকে কানা বলো না, তেমনি আশিকে কেউ মোটা বললে সে বেজায় খেপে যায়। এবারও তাই হলো। সে এলোপাথারি অর্ককে কতগুলো কিল থাপ্পড় দিতে থাকে আর বলে, ইতর শয়তান, কই আমি মোটা? অর্ক তাকে থামানোর চেষ্টা করে বলে, আমার ভুল হয়েছে বই, এবারের মতো মাফ করে দাও। না, আগে বলো আমি মোটা না। ওরে আগে মায়ের থামাও, পরে বলছি। আশি কিল ঘুষি থামালে অর্ক নিজের দুই হাত দিয়ে আশির ফোলা আর ঢোল ঢোল গালগুলো চেপে ধরে তার দিকে তাকিয়ে বলে, বোন আমার, তুমি মোটা না, তুমি আলুর বস্তা। কি? বলে আশি আবার অর্ককে মারতে যাবে, কিন্তু ডাক্তার প্রীতি তাদের ঝগড়া থামিয়ে দিয়ে বলে, চলো, খাবার টেবিলে দেরি হয়ে গেলে তোমার হিটলার ভাই আমাদের আস্ত রাখবে না। আশি এবার ডাক্তার প্রীতির দিকে রাগী চোখে তাকিয়ে বলে, আমার ভাইয়াকে একদম হিটলার বলবে না প্রীতি। তো কি বলবো জল্লাদ? প্রীতি, ভালো হবে না বলে দিচ্ছি। আমার এত সুন্দর হ্যান্ডসাম ভাইকে তুমি জল্লাদ কেন বলছো? তুমি জানো আমার ভাইয়ের ফেসবুকে কত মেয়ে ফলোয়ার আছে? সবাই তার এক লুকে ঘায়েল হয়ে যায়। প্রীতি মুখ বাঁকিয়ে বলে, রাজনীতির কাজ বাদ দিয়ে কেউ যদি জিম যায় আর চাপদারি রাখে, স্টাইল করে বেড়ায়, তবে মেয়েরা তো পাগল হবেই। ও হ্যালো, আমার ভাই স্টাইল করে বেড়ায় না। ভাইয়ার ফেসটাই এমন যে যা পরে তাতে স্টাইলিশ লাগে। ইউনো, জন্মগত হ্যান্ডসাম। তিনজনই খাবারের জন্য যায়। আসছে জন্মগত হ্যান্ডসাম। এখন চলো, আর দেরি করলে তোমার ওই জন্মগত হ্যান্ডসাম ভাই এখানে চলে আসবে, তখন খাবার খাওয়ার বদলে খোটার জ্ঞান খেতে হবে। সিদ্দিক বাড়ির খাবার টেবিলে কেউ বাড়তি কোনো কথা বলে না। যা দু একটা কথা সেগুলো অর্ণব জিজ্ঞেস করে, বাকিরা উত্তর দেয়। জাফর সিদ্দিকী আর নির্জনাও খাবার খেতে আসে। খাবারের মাঝখানে অর্ণব নির্জনাকে উদ্দেশ্য করে বলে, যেহেতু তুমি আমার ছোট ভাইয়ের বউ, তাই আমি তোমাকে তুমি বলেই ডাকছি। কি নাম তোমার? নির্জনা স্বাভাবিকভাবে বলে, নির্জনা। নির্জনা, সুন্দর নাম। এ বাড়িতে কোনো অসুবিধা হচ্ছে না তো? জি না স্যার।
নির্জনার মুখে স্যার শুনে অর্ণব খাওয়া বন্ধ করে দেয়। এরপর নিজের চোখ মুখ শক্ত করে গম্ভীর কণ্ঠে বলে, তোমার বাড়ি কোথায়, তুমি কে, কি, কিংবা কেন তুমি অর্ককে বিয়ে করেছো সেসব কিছু আমি জানি না আর জানতেও চাই না। তবে বিয়েটা যখন হয়েছে তুমি এ বাড়ির বউ, এটাই সত্যি। তাই আমার ছোট ভাইয়ের বউ হিসেবে তুমি আমাকে স্যার নয় ভাইয়া বলে ডাকবে। আশা করি আমার কথা বুঝতে পেরেছো। জাফর সিদ্দিকীর সাথে কিংবা অন্য মানুষজনের সাথে যেভাবে নির্জনার তর্ক করে সেটা সে অর্ণবের সাথে সেভাবে করতে পারল না। তার যুক্তি আর ব্যক্তিত্বের কাছে নির্জনা হার মেনে নিয়ে বলে, জি ভাইয়া। গুড। নির্জনা, এ বাড়িতে শাড়ি পরার কোনো বাধ্যবাধকতা নেই। তুমি যে পোশাকে অভ্যস্ত কিংবা যে পোশাক পরে তুমি শান্তি পাও সেই পোশাকই পরবে, তবে সেটা অবশ্যই শালীন হতে হবে। আর একটা কথা, তোমার কোনো অসুবিধা হলে কিংবা কোনো কিছুর প্রয়োজন হলে অবশ্যই বলবে। বাকি এটা তোমার হাজব্যান্ডের বাড়ি, মানে তোমার নিজের বাড়ি। সো বি কমফোর্টেবল, অলরাইট? বেশ গম্ভীর্যপূর্ণ ব্যক্তিত্বের হলেও অর্ণবের কথাগুলো শুনে নির্জনার ভালো লাগে। সে মুচকি হেসে মাথা নাড়িয়ে সায় দেয়। নির্জনা জোহরা মঞ্জিলে মানিয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করছে। বিয়ের পর দিন থেকে রান্নাঘর সহ বাড়ির দেখাশোনার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে, কিন্তু তার সকল কাজেই বাগড়া দেয় অর্ক। প্রতিদিন নিত্য নতুন ফোন দিয়ে আটে নির্জনাকে ভয় দেখানোর আর বিপদে ফেলার, যাতে সে বাড়ি থেকে চলে যায়। বিয়ের পরদিন থেকে অর্ক এমন সব কর্মকাণ্ড করেছে যেগুলো সাধারণ মানুষ কল্পনাও করতে পারে না। সে এখন হাড়ে হাড়ে বুঝতে পারছে কেন এ বাড়িতে ডাক্তাররা দুদিন না যেতেই পালিয়ে যেত। অর্ক কখনো মাঝরাতে অন্ধকারে অদ্ভুত পোশাক পরে তাকে ভূতের ভয় দেখায়, আবার কখনো চুলে চুইনগাম আটকে দেয়। রান্নাঘরে নেংটি ইঁদুর ছেড়ে দেওয়া থেকে শুরু করে টিকটিকি ধরে পর্যন্ত নির্জনার গায়ে ফেলে দিয়েছে। কারো মাথায় যে এত দস্যিপনা বুদ্ধি থাকতে পারে তা নির্জনার ভাবনার বাইরে ছিল এতদিন। অর্ক এইসব কর্মকাণ্ডে নির্জনা ভয় না পেলেও ডাক্তার প্রীতি আর আরশি অতিষ্ঠ হয়ে উঠেছে। তাদের মতে অর্কর এইসব বুদ্ধিতে কাজের কাজ কিছুই হচ্ছে না, বরং অর্কর বদলে তারা দুইজন জাফর সিদ্দিকী আর অর্ণবের কাছে প্রতিনিয়ত বকা খাচ্ছে। কিন্তু এত কিছুর পরেও নির্জনা অর্কর সাথে বন্ধুত্ব করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আজকে অর্ক বাগান থেকে একটা কুনো ব্যাঙ ধরে এনেছে, ওয়াশরুমের ভিতরে ছেড়ে দিয়েছে নির্জনাকে ভয় দেখাতে। নির্জনা ঘরে এসে দেখে অর্ক ভিডিও গেম খেলছে। সে মনে মনে বলে, আজ সকাল থেকে দোস্তিটা চুপ আছে, না জানি আবার কি প্ল্যান করছে। সে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। নির্জনা ভেতরে যেতেই অর্ক গেম ছেড়ে মজা দেখার জন্য বিছানার ওপর আয়েশ করে বসে থাকে, কিন্তু অনেকক্ষণ নির্জনার কোনো সাড়া শব্দ না পেয়ে একটু আশাহত হয়। অন্যদিকে অতিরিক্ত গরম পড়ায় নির্জনা গোসল শেষে ভাবে আজ বাথটবে একটু গা ডুবাবে, কিন্তু বাথটবে পানি দিতেই সেই কুনো ব্যাঙটা লাফ দিয়ে তার গায়ের উপর উঠে যায়। হঠাৎ ব্যাঙ দেখে নির্জনা একটু চমকালেও মোটেও ভয় পায় না, বরং তার ভীষণ রাগ হয়। একে তো এই গরমে আজকে সে অনেক কিছু নিজের হাতে রান্না করেছে, তার উপর রুমে আসার সময় নিউজে দেখেছে রুহান খন্দকার দেশে ফিরেছে। সব মিলিয়ে আজ তার মেজাজ চরম খারাপ। কোথায় ভাবলো একটু শান্তিতে গোসল করবে, কিন্তু তার দোষী স্বামী সেই উপায়ও রাখেনি। আজ ওর একদিন কি আমার একদিন। এই বলে ব্যাংকটাকে বা হাতে ধরে ওয়াশরুমের দরজা খুলে ধূপধাপ করে অর্কর সামনে গিয়ে দাঁড়ায়। এরপর ব্যাংকটা উঁচু করে ধরে রাগান্বিত স্বরে বলে, এটা কি? অর্ক বুঝতে পারে না এই মেয়ে কোন ধাতুতে তৈরি যে তার কোনো পরিকল্পনাই কাজে লাগছে না। কত কিছু করছে কিন্তু মেয়েটা তো কোনো কিছুতেই ভয় পায় না। তবে তার উত্তরের অপেক্ষা না করেই নির্জনা ব্যাংকটা ঘরে ছুঁড়ে ফেলে তুড়ি বাজিয়ে অর্কর দিকে আঙুল উঁচিয়ে বলে, লিসেন মিস্টার অর্ক সিদ্দিকী, এই দিকে আমার দিকে তাকান। এসব ছোটখাটো পোকামাকড় কেন? আপনি আমাকে ভয় দেখানোর জন্য যদি রাসেল ভাইপারও নিয়ে আসেন তবুও লাভ নেই। এক আল্লাহ ছাড়া এই নির্জনা কাউকে ভয় পায় না।
বিয়ের রাতে ঘটে যাওয়া তিলের ঘটনার পর অর্ক নির্জনার দিকে হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।